হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস আন্ডার মাইসেলফ মিঠুন মাহাতো। আজকে আমরা আলোচনা করব আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর সিলেবাস ইংলিশ যে সিলেবাস, সেই সিলেবাসে আমাদের একটি পয়েম রয়েছে, যে পয়েমটির নাম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এমিলি জেন ব্রন্টের একটি খুব সুন্দর কবিতা, সেই কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা ক্লাস 9-এ পড়ছো তাদের উদ্দেশ্যে এই কথাটি বলছি। এর আগে আমরা আমাদের যে প্রথম কবিতা অটাম, জন ক্লিয়ারের লেখা অটাম যে কবিতাটি রয়েছে, সেটা আমরা আগেই আলোচনা করেছি ইতিমধ্যে। তোমরা কমেন্ট সেকশনে এবং এই ভিডিওর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যারা বেসিক ইংলিশ গ্রামারের জন্য ভাবছো যে আমরা প্রিপারেশন নেব, তাহলে তোমরা অবশ্যই সাকসেস আন্ডার চ্যানেলের প্লেলিস্টে যাবে। সেই প্লেলিস্টে ইংলিশ গ্রামার বলে একটা অপশন আছে, সেখানে তোমরা বাংলা এবং ইংলিশ গ্রামার খুব সহজেই সেখান থেকে শিখতে পারবে। তো চলো, আজ আমরা আর বিশেষ কিছু আলোচনা না করে আমাদের যে কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, সেই কবিতাটি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন, পুঙ্খানুপুঙ্খ বাংলায় আলোচনা করি, যাতে আমাদের বুঝতে আরও ভালোভাবে সুবিধা হয়। তো এই যে আমাদের কবিতাটি রয়েছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এটা লিখেছেন এমিলি জেন ব্রন্টে। তিনি একজন ইংলিশ কবি এবং ঔপন্যাসিক। তিনি অনেক কবিতা লিখেছেন। তিনি বিখ্যাত তার সেই বিখ্যাত উপন্যাস, বিখ্যাত নোভেল উদারিং হাইটসের জন্য। তো সি ওয়াজ বর্ন ইন 1818 অ্যান্ড সি ডায়েড ইন 1848। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1818 খ্রিস্টাব্দে এবং তিনি মারা গিয়েছিলেন 1848 খ্রিস্টাব্দে। খুব কম সময়ের একটা তাঁর জীবন ছিল। তো আজকের যেই কবিতা, এই কবিতাতে তিনি বলতে চেয়েছেন যে তিনি তার সেই শৈশবের দিনগুলোতে, তার সেই শৈশবের দিনগুলো, তার একটা দৃশ্য, একটা প্রাকৃতিক দৃশ্য, সেই পাহাড়ের মধ্যে যে মৃদু হালকা কুয়াশা, সেই প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। সেই প্রকৃতির যে ল্যান্ডস্কেপ ভিউ, সেটা তাকে মনে করিয়ে দিচ্ছে তার শৈশবের সেই হ্যাপি দিনগুলো, হ্যাপি সেই সুখের দিনগুলো, যেখানে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছিল না, শুধু ছিল আনন্দ। তো আমরা যদি এই টাইটেলটার মানে জানতে চাই, তাহলে কি দাঁড়াবে? মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড মানে আমরা জানি যে একদম মৃদু হালকা, আর মিস্ট মানে আমরা জানি কুয়াশা। অর্থাৎ আপন দ্য হিল বলতে যে পাহাড় চূড়া রয়েছে, হিলটপ রয়েছে, সেই হিলটপের মধ্যে একটা আমরা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। সেখানে সেই পাহাড়ের চূড়ার মধ্যে হালকা 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 কুয়াশা দেখা যাচ্ছে। যে কুয়াশাটা দেখতে, যে প্রাকৃতিক দৃশ্যটা উপলব্ধি করতে কবির কিন্তু খুব ভালো লাগছে। তো এই যে আমাদের কবিতাটি রয়েছে, এই কবিতাটির কিন্তু এটা একটা আনটাইটেল কবিতা। এই কবিতার কোনো টাইটেল নেই, শিরোনাম নেই। তো যে কবিতাটা আনটাইটেল হয়, তার কিন্তু শিরোনাম তার প্রথম লাইন থেকেই হয়। তো আমাদের ফার্স্ট লাইনটাই হচ্ছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এবং এই ফার্স্ট লাইনটার থেকেই আমাদের এই কবিতাটির নামকরণ করা হয়েছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তো মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, কবি দেখছেন সেই পাহাড় চূড়া, সেই পাহাড় চূড়ার মধ্যে তিনি দেখতে পাচ্ছেন যে অনেক কুয়াশা জমে আছে, হালকা হালকা কুয়াশা জমে আছে। টেলিং যে ওই দৃশ্যটা, সেই দৃশ্যটা মনে করিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে নট অফ স্টর্মস টুমোরো, আগামীকাল কিন্তু আর একটুও ঝড় বৃষ্টি হবে না। অর্থাৎ কবি কি বলতে চাইছেন যে এই যে দৃশ্যটা, এই হালকা হালকা কুয়াশা, এই কুয়াশাটাই বলে দিচ্ছে যে এত সুন্দর একটা আবহাওয়া, এই আবহাওয়াটাই বলে দিচ্ছে যে আগামীকাল আর কোনো কিন্তু ঝড় বৃষ্টি হবে না। আমরা যেমন দেখি যেদিন সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা থাকে, আমরা জেনে নিই যে আজকে প্রচুর কুয়াশা আছে, মানে কি আজকে খুব রোদ, প্রচণ্ড রোদ উঠবে আকাশে, এবং হয়তো আজকে আর বৃষ্টি হবে না। তাই তিনি বলছেন যে ওই যে দৃশ্যটা, সেই মিষ্টি হিলটপের মধ্যে যে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, সেই কুয়াশাময় যে পাহাড় চূড়া, সেটাই কিন্তু জানিয়ে দিচ্ছে যে আগামীকাল আর কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না। নো, সত্যিই হবে না। তিনি জোর করেই বলছেন না, হবে না, কোনো ঝড় বৃষ্টি হবে না। সেটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে কোনো ঝড় বৃষ্টি হবে না। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। কারণ কি, এই যে দিনটা, সেই দিনটা পরিপূর্ণভাবে কেঁদেছে, প্রচুর পরিমাণে কেঁদেছে। মানে কি, সারা দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তাই প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয়েছে, এবং সেই যে পাহাড় যে চূড়া, সেই পাহাড় চূড়ার মধ্যে যখন সেই হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে,
এটাই বলে দিচ্ছে যে আগামীকাল আর কোনো বৃষ্টি হবে না। স্পেন্স ইটস স্টোর বলতে কি সেই তার মধ্যে যতটা সংরক্ষণ করা ছিল, যা কিছু ছিল সমস্ত কিছু সে খরচ করে ফেলেছে, মানে সমস্ত বৃষ্টি পড়ে গেছে আর বৃষ্টি পড়বে না। অফ সাইলেন্ট সরো, তার মধ্যে সাইলেন্ট সরো বলতে কি, সাইলেন্ট বলতে নিঃশব্দে, একদম নিঝুম যেটাকে আমরা বলি, নিশ্চুপ যেটাকে বলি, আর সরো বলতে আমরা জানি যে দুঃখ। অর্থাৎ যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সারা দিন ধরে যখন বৃষ্টিপাত হয়, বৃষ্টি আর থামেই না, তখন কিন্তু সবার মনের মধ্যেই একটা যেন দুঃখ চেপে বসে। সবাই চায় যে আমরা একটু আনন্দ ফুর্তি করি, বাইরে বেরিয়ে আসি, কিন্তু বৃষ্টি যখন থামতেই চায় না, তখন অটোমেটিক আমাদের মধ্যে একটা সরনেস চলে আসে, স্যাডনেস চলে আসে। তো সেই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু সে খরচ করে ফেলেছে, মানে তার মধ্যে আর একটুও এই যে প্রাকৃতিক দৃশ্যটা, সেই প্রাকৃতিক দৃশ্যটা কবিকে মনে করিয়ে দিচ্ছে তার সেই শৈশবের দিনগুলোকে। কারণ কি তিনি বলছেন যে তার মধ্যে যত কিছু দুঃখ ছিল সমস্ত দুঃখ কিন্তু চলে গেছে তার যখন সেই শৈশবের কথাটা মনে পড়ে গেল। আর শৈশবের কথাটা মনে করিয়ে দিচ্ছে সেই যে পাহাড় চূড়ার মধ্যে যে হালকা কুয়াশা, সেই হালকা কুয়াশা, এবং সেটাই বলে দিচ্ছে যে আগামীকাল আর কোনো বৃষ্টি হবে না, অর্থাৎ আগামীকাল পরবর্তী ক্ষেত্রে কবির মনে আর কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকবে না। ওফ, আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। তিনি কি বলছেন যে আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। ডেজ অফ ইউথ, তার সেই চাইল্ডহুড ডেজ, তার সেই শৈশবকালের দিনগুলোতে তিনি আবার ফিরে যেতে চাইছেন, তিনি আবার ফিরে যেতে চাইছেন, তিনি আবার ফিরে যাচ্ছেন। তাকে মনে করিয়ে দিচ্ছে, কোনটা মনে করিয়ে দিচ্ছে? মাইল দ্য মিস আপন দ্য হিল, সেই প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা। আই এম চাইল্ড ওয়ান্স মোর। কবি চাইছেন, কবি বুঝতে পারছেন যে আমাদের তাঁর যে শৈশবকালের দিনগুলো ছিল, সত্যি সেই দিনগুলো খুব সুন্দর ছিল। তখন সেই শৈশবের দিনগুলোতে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিচ্ছু ছিল না, তাই তিনি আবার সেই ছোট্ট শিশু হতে চাইছেন। আবার and neath my father's sheltering roof, তার মনে পড়ছে তার বাবাকে। শৈশবকালে তিনি নিত বলতে এখানে বিনীত অর্থাৎ নিচে, তার শেল্টারিং রূপ, তার বাবার যে আশ্রয়, বাবার কোলে যে আশ্রয় তিনি নিতেন, তার বাবার যে আশ্রয়টা, প্রোটেকশনটা, সেটাই ছিল তার কাছে রূপ, সেটাই ছিল তার কাছে ছাদ। ছিল না সে কখনো কোনো চিন্তা, কোনো ভাবনা, কারণ তার পাশে ছিল তার বাবা। বাবা মানেই সুরক্ষা, বাবা মানেই প্রোটেকশন। তো তিনি আবার সেই ছুটে যেতে চাইছেন তার শৈশবকালের দিনগুলোতে, তার বাবার কোলে তিনি আশ্রয় নিতে চাইছেন। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং তিনি সেই কাছে, নিয়ার বলতে কাছে, দ্য ওল্ড হল ডোর, তাদের যে পুরনো হল, অনেক বড় হল, তার যে দরজা, সেই বারান্দা, সেই নিচে আবার তিনি খেলতে চাইছেন। তার বাবার সেই আশ্রয়ে তিনি আবার ফিরে যেতে চাইছেন তার শৈশবের দিনগুলোতে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, অর্থাৎ আমাদের সেকেন্ড যে স্টেঞ্জা, এটা আমাদের যেখান থেকে শেষ হচ্ছে, আমাদের থার্ড যে স্টেঞ্জা, সেখান থেকেই কিন্তু সেটা শুরু হচ্ছে। তৃতীয় স্তবকের আর দ্বিতীয় স্তবকের শেষ লাইন আর তৃতীয় স্তবকের প্রথম লাইন একে অপরের সাথে কিন্তু টাচ রয়েছে, সংস্পর্শে রয়েছে। কারণ কি? এন্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, অর্থাৎ সেই পুরনো যে হল ডোর, সেই পুরনো যে হল ছিল তার মধ্যে সেই দরজা ছিল, সেই দরজা থেকে তিনি লক্ষ্য করতেন কবি দিস ক্লাউডি ইভিনিং ফল, অর্থাৎ ক্লাউডি ইভিনিং, সন্ধ্যার সময় যে মেঘাচ্ছন্ন যে সন্ধ্যা, যেটা ধীরে 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 নেমে আসছে, যে মেঘগুলো, সেটা তিনি কোথা থেকে দেখতেন? সেই ওল্ড হল ডোর থেকে। অর্থাৎ আজকে যখন তিনি সেই হিলে, সে পাহাড়ের চূড়ার মধ্যে সেই হালকা হালকা কুয়াশা উপলব্ধি করছেন বা দেখছেন, পর্যবেক্ষণ করছেন, সেই মুহূর্তটা তাকে নিয়ে গেল তার শৈশবকালে। এবং শৈশবকালেই তিনি এইভাবেই সেই তাদের সেই নেয়ার ওল্ড হল ডোর থেকে সেই ক্লাউডি ইভিনিং, অর্থাৎ সন্ধ্যাবেলার যে মেঘ, সেই মেঘটা তিনি নেমে আসতে দেখতেন। আফটার ডেজ অফ রেন, আফটার এ ডে অফ রেন, অর্থাৎ যখন সারাদিন ধরে বৃষ্টি পড়তো, সারাদিন ধরে বৃষ্টি পড়তো, বৃষ্টি পড়ার পর সন্ধ্যাবেলা আকাশে হালকা 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 মেঘ নেমে আসতো। প্রচুর যখন বৃষ্টি পড়ে গেছে, মানে সমস্ত বৃষ্টি যখন সেই আকাশ ঢেলে দিয়েছে,
আকাশ বলে দিচ্ছে তার সেই পরিবেশটা যে আমি কিন্তু আর আগামীকাল আর কোনো বৃষ্টি পড়ব না, আমার কাছ থেকে আর কোনো বৃষ্টি আসবে না, আমি আর মানে জানিয়ে দিচ্ছে যে আগামীকাল আর কোনো বৃষ্টি হবে না। তার সমস্ত বৃষ্টি সে খরচ করে ফেলেছে, তার সমস্ত দুঃখ কষ্ট সে খরচ করে ফেলেছে, সমস্ত দুঃখ কষ্ট তার শেষ হয়ে গেছে। তাই আগামীকাল যেমন আর কোনো বৃষ্টি পড়বে না, আর কোনো বৃষ্টি থাকবে না, একই রকমভাবে কবি মনে মনে ভাবছেন আর পরবর্তী সময়ে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে না, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ হয়ে গেছে। ব্লু মিস্ট সুইটস মিস্ট অফ সামার ফল। ব্লু মিস্ট বলতে কি বোঝায়? ব্লু মিস্ট মানে আমরা জানি কুয়াশা, আর ব্লু বলতে নীল, অর্থাৎ নীল কুয়াশা। কুয়াশাকে নীল বলা হয়েছে একটাই কারণে, কারণ কি কুয়াশা আমরা জানি যে কুয়াশা যখন হালকা হালকা মেঘ, হালকা হালকা কুয়াশা সেই নীল আকাশের মধ্যে পড়েছে, তো সেই নীল আকাশের মধ্যে সেই কুয়াশাকে মনে হচ্ছে যেন হালকা নীলাভ বর্ণ হয়েছে। তাই কবি এখানে মনে করছেন, এখানে তার হ্যাপিনেস, তার সুখের দিন, এখানে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি বর্ণনা দেননি, তিনি এখানে হ্যাপিনেসের কথা বলেছেন। ব্লু মিস্ট খুব সুন্দর যে নীলাভ কুয়াশা, সুইট মিস্ট মিষ্টি কুয়াশা অফ সামার ফল, অর্থাৎ তিনি কি বলছেন যে সেখানে যে ব্লু মিস্ট অর্থাৎ নীল যে কুয়াশা, সুইট মিস্ট মিষ্টি কুয়াশা অফ সামার পল, মানে তিনি সেখান থেকে দেখছেন যে গ্রীষ্মের সময় সেই পল বলতে এখানে ঠিক ক্লাউডের কথা বলা হয়েছে, ঘন মেঘের কথা বলা হয়েছে, যেটা দ্য হোরাইজেন্স মাউন্টেন চেন বলতে যে পর্বতমালা, পর্বতের মধ্যে সেই যে সারি সারি পর্বত রয়েছে তার মধ্যে যখন সেই হালকা 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 মেঘ চারিদিকে ছড়িয়ে আছে হালকা হালকা, সেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। অর্থাৎ তিনি কবি এখানে প্রকৃতির সাথে তার শৈশবের যে সুন্দর দিনগুলো তার কিন্তু মেলবন্ধন ঘটিয়েছেন খুব সুন্দরভাবে। তিনি বলছেন যে আজকের এই যে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তিনি উপভোগ করছেন, যেটা কিন্তু তার দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়েছে। অর্থাৎ যখন তিনি এই দৃশ্য দেখেই তিনি তার শৈশবকালের দিনগুলোতে আবার ফিরে যাচ্ছেন, যে দিনগুলো এই প্রাকৃতিক সৌন্দর্যের মতোই কিন্তু কি ছিল, সুন্দর ছিল, হ্যাপিনেস ছিল, সেখানে না ছিল কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা। তিনি কি বলছেন যে ব্লু মিস্ট সুইট মিস্ট এই সমস্ত কথাগুলো কিন্তু হ্যাপিনেস কি করছে, কবির ইন্ডিকেট করছে তার মনের মধ্যে। অফ সামার পল দ্য হোরাইজেন বলতে আমরা জানি সেই দিগন্ত, সেই দিগন্তের মধ্যে সেই পাহাড় চূড়ার মধ্যে যে ঘন যে হালকা হালকা মেঘ চারিদিকে মালার মতো পর্বতের পাহাড়ের উপর সেই অবস্থান করছে, সেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। দ্য ড্যাম্প স্টেন্স ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, অর্থাৎ সেই যে লম্বা লম্বা যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসের মধ্যে একটা ড্যাম্প মানে আমরা জানি সেই নিচের যে ঘাসগুলো আছে সেখানে কিন্তু যে মাটিটা সেটা কিন্তু স্যাঁতসেঁতে, অর্থাৎ সারাদিন ধরে যেহেতু বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ার ফলে যে মাটিটা আছে সেটা তো ভিজে আছে, স্যাঁতসেঁতে সেটা তো থাকবেই, ড্যাম্প তো থাকবেই। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, তো সেই ঘাসগুলোর মধ্যে যে শিশির বিন্দুগুলো আছে, ছোট্ট ছোট্ট শিশির বিন্দু সে ঘাসের উপরে যেটা অবস্থান করছে সেটাকেই কিন্তু এখানে তুলনা করা হয়েছে মর্নিং টিয়ার্সের সাথে। অর্থাৎ সকালবেলার যে কান্না সেটা যতটা ঘন হয়, সেই লম্বা লম্বা ঘাসের উপর যে সমস্ত শিশির বিন্দুগুলো আছে সেই শিশির বিন্দুগুলোও যেন সেই ততটাই ঘন। অর্থাৎ সেই যে লম্বা লম্বা ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলোর উপর সেই শিশির বিন্দু জমে রয়েছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, এবং কবি যখন সেখানে দাঁড়িয়ে আছেন তিনি উপলব্ধি করছেন যে সেখানে যেন একটা খুব সুন্দর গন্ধ, সেন্স অফ ফ্র্যাগ্রেন্স, যেটা কবিকে স্বপ্নের জগতে নিয়ে যাচ্ছে, স্বপ্নায়ন করছে, স্বপ্নে ড্রিমি সেন্স, স্বপ্নের জগতে নিয়ে যাচ্ছে। সেই যে সুন্দর গন্ধটা যে ওই পরিবেশের মধ্য থেকে যেটা কবি উপলব্ধি করছেন, দ্যাট ব্রেথ অফ আদার্স ইয়ার্স, যেটা কবি মনে করিয়ে দিচ্ছে সেই আদার্স ইয়ার্স, অন্যান্য যে সমস্ত বছর, সেই বছরগুলোকে। অর্থাৎ সেই যে স্বপ্নের জগতে কবি যাচ্ছেন, অর্থাৎ এই যে ফ্র্যাগ্রেন্স, সেই ফ্র্যাগ্রেন্সটা কবি যেটা নিঃশ্বাস নিচ্ছেন সেটা কিন্তু কবিকে মনে করিয়ে দিচ্ছে তার সেই শৈশবের দিনগুলোতে, সেই যে তার বাবার আশ্রয়ে তিনি সময় কাটাতেন, তিনি সেই পাহাড়ের সৌন্দর্য উপলব্ধি করতেন, সেই যে সুখের দিনগুলোতে কবিকে আবার নিয়ে যাচ্ছে, কবিকে আবার সেই স্বপ্নের জগতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ কবি সত্যি সত্যি এই বিশ্বের মধ্য দিয়ে
প্রাকৃতিক যে সৌন্দর্য তার মধ্য দিয়ে তিনি আবার তার শৈশবটাকে ফিরে পেয়েছিলেন, যেখানে তিনি কোনো যন্ত্রণা, কোনো দুঃখ, কোনো কষ্ট উপলব্ধি করেননি। সমস্ত কষ্ট তার শেষ হয়ে গেছে। একটা যখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ার পর আকাশে আর কোনো মেঘ থাকে না, চারিদিকটা একদম পরিষ্কার থাকে, একই রকমভাবে প্রচুর পরিমাণে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাওয়ার পর যখন সেই দুঃখটা শেষ হয়ে যায়, সেই কান্নাটা শেষ হয়ে যায়, তখন আর কিন্তু কান্না করার কোনো থাকে না। তাই তার সেই সুন্দর দৃশ্যটা কবির সেই তার শৈশবের সুন্দর দিনগুলোকে মনে করে দিয়েছে। আশা রাখছি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কবিতাটি ভালো লেগেছে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।